শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছি আসাদুজ্জামানী জি। আজকে আমরা আলাপ করতে চাই ঐক্য অনৈক্য এইসব প্রসঙ্গে আলাপ করবো, সেই সঙ্গে ঐকমত্য কমিশনের বিষয়গুলো আজকে আসবে, যেসব বিষয় নিয়ে আজকে আলাপ হয়েছে সারাদিনই সেসব প্রসঙ্গে আলাপ। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন এই মুহূর্তে সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট মোস্তফা কামাল রয়েছেন, এবি পার্টির চেয়ারম্যান রয়েছেন মুজিবুল হক মঞ্জু, এবং সেই সঙ্গে রয়েছেন সালাউদ্দিন সিফাত, এনসিপির যুগ্ম সদস্য সচিব। তিনজনকে স্বাগত আমাদের আজকের আলাপ এবং আজকের এই আয়োজনে। আমরা যেটি লক্ষ্য করলাম যে হচ্ছে মানে ঐকমত্য কমিশনের যে মেয়াদ সেটি আরও 1 মাস বাড়লো। সেই সঙ্গে আবার সন্ধ্যায় আমরা যেটি জানলাম যে ঐকমত্য কমিশন আলোচনা সেটি তারা মুলতবিও করলো। ডক্টর আলী রিয়াজ তিনি বললেন যে যেহেতু প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধিবেশন কাভার করে তিনি যখন ফিরবেন, তারপরে অক্টোবর থেকে আবার মানে আলোচনা শুরু হবে। এখন আমরা যেটি দেখছি যে যখন কাল থেকে মানে জামাত সহ 7টি দল তারা তো আসলে বেশ কিছু অভিন্ন দাবিতে একযোগে বিক্ষোভে নামছে, মানে সেই সময় থেকেই আবার আলোচনা মুলতবি রাখার পেছনে কারণটা কি হতে পারে? মানে প্রধান উপদেষ্টা তো এর আগেও দেশের বাইরে সফরে গিয়েছেন, তখন তো আলোচনা মুলতবি রাখার প্রয়োজন হয়নি। মঞ্জু ভাই সারাদিন ছিলেন, আজকে শুনবো আপনার কাছ থেকে। ধন্যবাদ আসাদ আপনাকে। সিফাত আছেন, ভাই সাংবাদিক আছেন, দর্শকবৃন্দকে শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে যে আজকে সমাধান হওয়ার একটা চেষ্টা বা একটা আশা করেছিলেন কমিশন। আমি ওনাদের অ্যাটিচিউডে যেটা দেখেছি, ওনারা একটা কনক্রিট প্রস্তাব হাজির করেছেন এক্সপার্ট অপিনিয়নের কথা বলে। আমরা যদিও এটার সাথে একমত ছিলাম না যারা, তারপরে আমরা পরে বললাম যে ঠিক আছে, একটা সমাধানে তো পৌঁছতে হবে। সুতরাং আমরা কি চিন্তা করেছিলাম সেটা থেকে বেরিয়ে এসে সবাই একটু স্যাক্রিফাইস করে বা একটু ফ্লেক্সিবল থেকে আমরা এটা করতে পারি কিনা। তো আমরা একমত হয়েছিলাম। কমিশন যে প্রস্তাবটা দিয়েছে, কমিশন প্রস্তাবটা যেটা দিয়েছে সেটা হচ্ছে একটা কনস্টিটিউশনাল অর্ডার, যেটাকে বলে রাষ্ট্রপতির মাধ্যমে একটা কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে এই জুলাই সনদটাকে বাস্তবায়ন একটা স্ট্যাটাস দিবে, যেটা ইমপ্লাইড হয়ে যাবে। বাট এটা আবার ইলেকশনের সময় বা বিফোর ইলেকশন এটা একটা রেফারেন্ডাম দিয়ে, গণভোট দিয়ে এটাকে আবার বৈধতা যাচাই করবে। গণভোট যদি এটাকে অ্যাকসেপ্ট করে নেয় তাহলে এটা ইমপ্লাইড হয়ে যাবে, মানে যখন থেকে শুরু। এটা কথা হচ্ছে যে যখন আজকে হলো না, এবং আপনি যেটা প্রশ্ন তুললেন যে চিফ অ্যাডভাইজারকে থাকতে হবে কেন, চিফ অ্যাডভাইজারকে থাকতে হবে যেন এটা ডিসাইসিভ একটা জায়গায়। এটা যদি সিদ্ধান্ত হয় তাহলে একটা অর্ডার পালন করতে হবে, এবং অর্ডার তো স্বাভাবিক আমরা জানি যে প্রধান উপদেষ্টার উইশের মধ্য দিয়ে বা ওনার একটা রেফারেন্স দিয়েই রাষ্ট্রপতি এটাকে করবেন, অর্থাৎ স্বাক্ষরিত একটা ব্যাপার লাগবে, মানে অনুরোধ লাগবে। তো যার কারণে চিফ অ্যাডভাইজারের উপস্থিত থাকাটা গুরুত্বপূর্ণ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এর মধ্যে কিন্তু আবার বলা হয়েছে যে আপনারা রাজনৈতিক দলগুলো আলোচনা করে আপনারা এটা একটা করতে পারেন কিনা। এখন দেখেন আলোচনাটা কোথায় এসেছে। জুলাই সনদ আমরা তো সবাই একমত হয়ে গেছি যে 84টা বিষয়ে আমরা একমত, কিছু কিছু বিষয়ে একটা নোট অফ ডিসেন্ট আছে। তাহলে এটা এখন বাস্তবায়নের প্রক্রিয়াটা কি হবে? এখন বিএনপি সহ তাদের সমমনা কিছু দল বলছে যে এটা আমরা পার্লামেন্টে বাস্তবায়ন করব। প্রথমে আমাদের ঐকমত্য কমিশনে এই ধরনের একটা কথা বলেছেন, কিন্তু প্রশ্ন হলো দুটো। একটা হচ্ছে পার্লামেন্টের এই এখতিয়ার আছে কিনা, একটা প্রশ্ন। কারণ পার্লামেন্ট কনস্টিটিউশন অ্যামেন্ড করতে পারেন, কিন্তু সংবিধানের মূল কিছু যেগুলো ভিত্তি আছে সেগুলো পরিবর্তন করার এখতিয়ার পার্লামেন্টের আছে কিনা, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন, যে পার্লামেন্ট আসলে কে যাবে। ধরেন একটা কাল্পনিক চিত্র যদি আমরা বলি যে আমরা তো কেউ জানি না আমরা কারা ইলেক্টেড হব বা আদৌ ইলেকশন করবো কিনা। কেউ কেউ তো বলা হয় যে ইলেকশন তার পরিবেশ ঠিক মতো না হলে সে ইলেকশনে যাবে কিনা সন্দেহ আছে। তাহলে আমরা এটা একটা স্বাক্ষর করলাম, ধরেন আমরা যারা স্বাক্ষর করলাম আমরা কেউই এমপি হইলাম না বা আমাদের কোনো দলেরই সেখানে প্রতিনিধিত্ব থাকলো না, তাহলে এই জুলাই সনদের গুরুত্ব কী থাকবে? এখন ওই যে মনস্তত্ত্বের জায়গা থেকে বিএনপি যদি মনে করে যে আমরাই ক্ষমতায় যাব, সরকার গঠন করব। এখন ডাকসু ইলেকশন তো দেখলাম ছাত্রদল ফেলই করে গেল, ঠিক আছে না? সেখানেও তো বলেছিল যে ছাত্রদল জিতবে বা আমরা একটা ধারণা করেছি। তো এখন দেখা গেল যে এই যে বিএনপি মনস্তত্ত্বের মনোজগতের জায়গা থেকে মনে করছে যে আমরাই যাব ক্ষমতায় বা আমরা এখানে যারা আছি সবাই মিলে ক্ষমতায় গিয়ে আমরা এটাকে পাশ করব। তা আপনার যদি কেউ ক্ষমতা না যান তাহলে জুলাই সনদের ভাগ্যে কি ঘটবে? নতুন যারা আসবে তারা যদি বলে যে আমরা তো এই সনদ স্বাক্ষর করি নাই, সুতরাং আমরা তো এটার জন্য লায়াবল না, এই ধরনের প্রশ্ন তোলায় যায়। যদিও এটা কাল্পনিক কথা, আমরা ধারণা করি না, আমরা মনে করি যে না, যারা রাজনীতি করছেন তারাই সরকারে যাবেন।
প্রশ্ন হচ্ছে আপনি যদি এটাকে একমত হন তাহলে এটা এখন ইমপ্লাইড করতে অসুবিধাটা কোথায়? হ্যাঁ, তাহলে এখন ইমপ্লাইড করতে অসুবিধাটা যেটা বলছে যে সাংবিধানিক একটা ব্যাপার, তাহলে আমরা তো বলছি যে গণভোটের মধ্য দিয়েই তো এটা সব গণভোট মানে অর্থাৎ জনগণই হচ্ছে ক্ষমতার মূল জায়গা। আমরা যেটা মনে করি যে সংবিধানকে বদলাতে পারে, সংবিধানকে যে কোনো ধরনের করতে পারে জনগণ। জনগণের মত জানার পন্থা হচ্ছে গণভোট। তো আবার সমস্যা হচ্ছে যারা জনগণের রায়ের কথা বলে গণভোট আসলে তারা আবার পিছিয়ে যায়। হ্যাঁ মঞ্জু ভাই, আমরা দেখলাম যে গণভোটের প্রশ্নে তো আমরা দেখলাম জামাত বলছে নির্বাচনের আগে করতে হবে, তারপর বিএনপি বলছে নির্বাচনের পরে করি, আবার ঐকমত্য কমিশনের আজকে যে বিশেষজ্ঞ প্যানেলের যে প্রস্তাব ছিল তারা বলছিল যখন ন্যাশনাল ইলেকশন হবে ইলেকশনের সাথে গণভোট করি। ভাই সবাই একমত হয়ে গেলে তো গণভোটও লাগছে না। আমার কথা হচ্ছে যে এটা আপনি যদি সবাই মিলে একমত হয়ে যান যে ঠিক আছে এটা এখন থেকে ইমপ্লাইড হবে। জন্যই তো মঞ্জু ভাই আরো 1 মাস সময় বাড়ানো হলো, দেখা যাক কি ঘটে। আমরা একটু এর কাছে যাই, সিফাতের কাছে। সিফাত, আমরা সারাওয়াত তুষারের কথা আজকে শুনলাম যে এনসিপি কিন্তু গণপরিষদের কথাই বারবার বলে যাচ্ছে, গণভোটের কথা আমরা শুনছি না এনসিপির কাছ থেকে। আজকেও সারাওয়াত তুষার যেটি বলতে মানে তার কাছে শুনলাম যে এই গণপরিষদের ইস্যুতে আবার নতুন করে সে দলীয় ফোরামে আলাপ করবে, আলাপ করার পর কি সিদ্ধান্ত হবে পরে আবার সে সেটা কমিশনে জানাবে নতুন প্রস্তাব যদি আসে। তার মানে ইঙ্গিতটি তো আসলে একটা পরিবর্তন আসতে পারে এমন একটা ইঙ্গিত তো পাওয়া যাচ্ছে গণপরিষদ ইস্যুতে, এবং সেই সঙ্গে গণভোটের যে ইস্যু সেই ইস্যুতে এনসিপির অবস্থানটা কি সেটা পরিষ্কার হতে চাই একটু। জি, আপনাকে ধন্যবাদ। আপনার মধ্যে দিয়ে আমার বিজ্ঞ সহ আলোচকবৃন্দ যারা আছেন এবং এখন টিভির যে সকল দর্শক শ্রোতা আছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। তো মঞ্জু ভাই যে কথাটা শেষে বললেন সেখান থেকে যদি আমি শুরু করি, পরবর্তী যে সংসদটা আসবে নির্বাচিত হয়ে আইনসভা আসবে সেটার আসলে সংবিধান পরিবর্তন বা সংবিধানে যে মৌলিক পরিবর্তনগুলোর কথা আমরা বলছি কাঠামোগত, সেগুলো পরিবর্তন করার এখতিয়ার আসলে আছে কিনা এই প্রশ্নটা তো খুবই জরুরি। বিএনপি থেকে শুরু করে বা তাদের সমমনা দলগুলো বারবার বলছে যে পরবর্তী নির্বাচিত সংসদরাই এটা সমাধান করবে। সংসদ অ্যামেন্ড করেছে এমন জিনিস তো এতে বাতিল হয়ে গেছে। যেমন এখন খুব মানে জরুরি সাংবিধানিক প্রশ্নটা, আপনি বর্তমান এক্সিস্টিং কনস্টিটিউশনের 7B-তে যদি আপনি যান, 7-এর খ-তে যদি আপনি যান, সেখানে বলে দেওয়া আছে যে কিছু জিনিস আছে বেসিক স্ট্রাকচার, যেমন আপনি প্রথম ভাগে যা কিছুই আছে সেগুলো বেসিক স্ট্রাকচার অন্তর্ভুক্ত। তো এই বেসিক স্ট্রাকচারকে যদি আপনি পরিবর্তন করতে যান সেটা আপনি কোনোভাবেই আপনি কোনো সংশোধন দিয়ে হোক আবার রহিত করে হোক কোনোভাবেই আপনি এটা করতে পারবেন না, এখানে হাতই দেওয়া যাবে না। এবং এই বেসিক স্ট্রাকচারের যে জুরিসপ্রুডেন্স এটা অনেক দিন ধরে বাংলাদেশের জুডিশিয়ারি এটাকে অনেক দিন ধরে বানাইছে আর কি। তো এটা আসলে 1972 সালে যে সংবিধান এটাকে টিকিয়ে রাখার জন্য এটা বেস্ট প্র্যাকটিস বলা যেতে পারে আইনি ভাষা থেকে। তো এখন তার মানে 7-এর খ অনুযায়ী কিন্তু আপনি অনেকগুলো মৌলিক পরিবর্তন আনতে পারবেন না। তার মধ্যে একটা হচ্ছে যে সুপ্রিম কোর্টকে হাইকোর্টগুলোকে আমরা যে বিকেন্দ্রীকরণ করার কথা বলতেছি, যে ব্যাপারে জাতীয় ঐক্যমত কমিশনে সবাই একমত হয়েছে, এটাই যদি আপনি করতে যান তাহলে তো বলা হবে যে ইউনিটারি নেচার অফ দ্য কোর্ট এটাকে ভাঙছে। কনস্টিটিউশনের ইউনিটারি নেচার অফ দ্য কোর্টের কথা যেটা বলা আছে এটাকে ভেঙে ফেলা হয়েছে। তখন আপনি ধরেন এটা সংসদে গিয়ে এটা সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করলেন, দেখা গেল 5 বছর পরে বা 10 বছর পরে আবার এটা চ্যালেঞ্জ হইলো এবং 7-এর বি অনুযায়ী আবার চ্যালেঞ্জ হলো, আপনি তখন এটা কি আনসার দিবেন? এটাই আবার আল্ট্রাভাইরাস অফ দ্য কনস্টিটিউশন হবে, এটাই আনকনস্টিটিউশন হবে। এখন আমরা যারা এখানে আছি আমরা চাই না, যারা জুলাইয়ের মাঠে একসাথে নেমেছি, আমরা চাই না যে আমরা এত রক্তের বিনিময়ে যেই সংশোধনীটা আমরা আনতে চাচ্ছি সেটা কোনোভাবে সেটা বাজেয়াপ্ত হয়ে যাক। এখানে খুব গুরুত্বপূর্ণ হবে এবং প্রাসঙ্গিক হবে যদি আমি সদ্য প্রয়াত বদরুদ্দীন ওমর সাহেবের একটা আর্টিকেল থেকে কোট করি। 1972 সালের সংবিধান প্রণয়নের পরে কিন্তু যে কোনো দেশের সংবিধানে আপনি প্রণয়ন করার পরে গণভোটের একটা বিধান রাখা হয়, যাতে করে জনগণ, আমরা গণপরিষদে বসে যেসব সিদ্ধান্ত নিছি জনগণ আমার সাথে অ্যালাইন ফিল করে কিনা সেটা যাচাই করার জন্য। 72 সালে কিন্তু সংবিধান প্রণয়নের পরে গণপরিষদে এই ধরনের কোনো গণভোটের কোনো প্রভিশন রাখা হয় নাই এবং বাংলাদেশের মানুষের কাছ থেকে কিন্তু গণভোট আদায় করে গণভোটের মধ্য দিয়ে সম্মতি আদায় করা হয় নাই। এটা কিন্তু 72-এর সংবিধানের একটা একদম আইনি নৈতিক ফ্লগুলোর একটা। তো এইটাকে উল্লেখ করে বদরুদ্দীন ওমর সাহেব বলেছিলেন যে এটাকে দেখায় 1973 সালে যখন আবার নির্বাচন হচ্ছে, আওয়ামী লীগ তখন বললো যে 73-এর নির্বাচনই প্রমাণিত হবে যে বাংলাদেশের মানুষ আমাদের যে প্রস্তাবিত সংবিধান এটা স্বীকার করে কিনা, এটাকে সম্মতি দেয় কিনা। তখন বদরুদ্দীন ওমর সাহেব বলছিলেন এটা সস্তা বাগাড়ম্বর, কারণ 73 নির্বাচন যদি আওয়ামী লীগ বিপুল ভোটে জয়ও হয়, একদম ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়, তাও কোনোভাবে ওই ভোটের ফলাফল দিয়ে এইটা বলা যায় না যে 1972 সালে প্রণীত সংবিধানকে তারা স্বীকৃতি দিয়েছে বা তাদের এখানে সম্মতি আছে। ফলে গণভোট জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের যে গণভোট নিয়ে কোনো চিন্তা নাই বা এরকম না, আমরা কিন্তু বারবার বলেছি, যেটা আমরা আইনি দিকটা যদি চিন্তা করি, আমরা বলেছি যে
মানে দুইটা সিফাত মানে এনসিপির মানে দলগত অবস্থানটা কি, তারা কি মানে না, আমরা সেটা ইলেকশনের বলছি, আমরা আগেই শুরু চায়? না, আমরা নাকি শুরু ওই থেকেই জাতীয় নির্বাচনের দিনেই চায়? না, আমরা শুরু থেকে একটা মানে প্রস্তাব দিয়ে আসছি, যেটা আপনি যদি চিন্তা করেন মোর ডেমোক্রেটিক। আমরা অনেকেই বলেন সবার সেমিনার টকশোতে যে হ্যাঁ সংবিধান কিভাবে কাটাছেড়া করা যায় কিনা, আমরা তো সংবিধানকে এভাবে সেভাবে কাটাছেড়া করতে বলি নাই। আমরা মোস্ট ডেমোক্রেটিক ওয়েটা, মোস্ট ট্রান্সপারেন্ট ওয়েটা প্রপোজ করেছি। আমরা বলেছি আপনি সংবিধানটাকে গণপরিষদের মধ্যে দেন, গণপরিষদের মধ্য দিয়ে যারা আসে তারা করবে এটা। আবার এটাও প্রস্তাবনা রেখেছি, যারা এখন জাতীয় সংসদ নির্বাচনটা বেশি তাড়াতাড়ি যাচ্ছে, যে সবকিছু আগে জাতীয় সংসদ নির্বাচন হওয়া দরকার, আমি ওকে নো প্রবলেম, আপনি গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে দেন। তার মানে এনসিপির দাবিটা গণভোটের দিকে না, গণপরিষদ আর জাতীয় ইলেকশন একসাথে। গণভোট ইজ এ ডিফারেন্ট সেক্টর। আপনি যখন গণপরিষদের মধ্য দিয়ে যে সংবিধানটা হবে সেটার যে সম্মতি আদায় জনগণের তরফ থেকে, সেটা তো একটা প্রসিডিউরাল ব্যাপার আছে, সেটার ক্ষেত্রে আপনি গণভোটটা আপনাকে যাইতেই হবে। কিন্তু আমাদের কথা হচ্ছে যারা জাতীয় সংসদ নির্বাচনকে আগে যাচ্ছে, যে সংসদ নির্বাচন না হলে দেশে একটা অস্থির হাঙ্গামা সৃষ্টি তো রয়ে যাবে, আমরা তো তাদের উদ্দেশ্যে বলছি যে আপনি গণপরিষদ এবং সংসদ নির্বাচন একসাথে দেন। আপনি যদি জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার সাহস, আপনি বলেন যে আমি পাবো একদম 2/3 ভোট পেয়ে আমি সংসদে চলে যাব, প্রধানমন্ত্রী তো আমরা পেয়ে যাব, তাহলে আপনার গণপরিষদে আসতে জিততে সমস্যা কোথায়? সিফাত, আমি আসবো আপনার কাছে। মোস্তফা কামাল ভাই, মানে গণভোট গণপরিষদ, মানে গণভোট মনে হয় একটি হতেই যাচ্ছে। মঞ্জু ভাইরা যেভাবে আলোচনা করছেন নির্বাচনের আগে পরে বা নির্বাচনের দিন, এখন আলোচনার সমীকরণ আসলে আপনার কাছে কি মনে হচ্ছে? মানে হ্যাঁ, কেউ কেউ তো বলছে যে আসলে যে এই গণভোট ইস্যুতেই আবার নতুন করে রাজনৈতিক দলগুলো দ্বিধা বিভক্ত হয়ে পড়ছে কিনা। ধন্যবাদ আপনাকে। গণ বা জন একই অর্থ। জন গণ এগুলো শুনতে কিন্তু ভালো লাগে, কিন্তু এগুলো ধরেও দেখা যায় না, ছুঁয়েও দেখা যায় না, এগুলো একটু বুঝে নিতে হয়। একমত হওয়া যায় না, একমত হওয়া যায় না। তার সাথে আবার যোগ হয়েছে ভোট। ভোট অত্যন্ত প্রাসঙ্গিক শব্দ এবং খুব আকাঙ্ক্ষার শব্দ। টানা 4টা মেয়াদে ধরা যায়, 3টা বা 4টে বলা যায়। নির্বাচন দেখেছে মানুষ, ভোট কিন্তু দেখেনি। নির্বাচন আর ভোট দুটা কিন্তু ভিন্ন জিনিস। বাংলাদেশে যদি আপনি বিভিন্ন কেস স্টাডি দেখেন, বাংলাদেশের নির্বাচনের বিষয়ে শেখ হাসিনার চেয়ে আন্তরিক দ্বিতীয় জন পাওয়া বড় কঠিন। নির্বাচনের বিষয়ে তিনি অত্যন্ত আন্তরিক। যথাসময় নির্বাচন, তার সময় কিন্তু দাবি করতে হয় নাই, তিনি নিজে দিয়ে দেন, ভোটটা দেন না, আমি নানান কিসিমি করে ফেলেন। এই ক্ষেত্রে ভোটের প্রশ্ন আসছে। ভোট অবশ্যই জন এবং গণ। তো এই কোন জন? এনসিপিরও কিন্তু জন আছে, মঞ্জু ভাইয়েরও গণ আছে, বিএনপিতেও তো কিছু জন আছে, গণ আছে। সেই ক্ষেত্রে জন আর গণ অনেকটাই আপেক্ষিক শব্দ এখানে। আর বারবার এনসিপি অথবা মঞ্জু ভাইরা অথবা জামাতে ইসলাম যেটা চেপে ধরা বলে বিএনপিকে, ওই চেপে ধরার তো একটা প্রাসঙ্গিকতা আছে। এটা কিন্তু অনৈক্য নয়, এটা একটু অনাস্থার বিষয়। কারণ এইভাবে লিখিত দলিলপত্র করা, এটা বাংলাদেশ কিন্তু অভ্যস্ত, পরিচিত। 90 সালেও কিন্তু মোটামুটি হয়েছিল, হয়তো এবারের মতো বিস্তারিত নয়। 90 সালেও কিন্তু হয়েছিল 3 দলীয় জোটের মধ্যে, তখন ওইটাকে বলা হতো রূপরেখা। তো প্র্যাকটিক্যালি আমরা দেখলাম যে ওই রূপের সাথেও কেউ নাই, ওই রেখার সাথেও কেউ নাই। অর্থাৎ বড় দল যদি দুটা ধরেন, 91তে বিএনপি এসে কিন্তু ওই রূপরেখা মানেনি। তাহলে বিএনপি মানেনি, আওয়ামী লীগ মানতে পারত। 96তে আওয়ামী লীগ এসেও কিন্তু মানেনি। ওই কারণে এনসিপি বা অন্যদের একটা সংশয় আছে, যেটা মঞ্জু ভাই একটু বলেও ফেললেন, হালকা করে বলেছেন, কিন্তু আসলে এটা গভীর কথা। আস্থার একটা ঘাটতি আছে, অনৈক্য হয়নি। কারণ এবারের যে ঐক্যটা কিন্তু তামাশার ঐক্য নয়। এবার ঐক্যবদ্ধভাবে এবার আন্দোলন হয়নি, কিন্তু আন্দোলন করতে করতে ঐক্য হয়ে গেছে। অতএব অত্যন্ত পরীক্ষিত ঐক্য। এবার এটা ভাঙ্গাবোধ খুব সহজ হবে না। তো যে কারণে ঐক্যের মধ্য দিয়েই তারা বিভিন্ন দাবি দাওয়া আনছেন, কিন্তু যত সময় যাচ্ছে নেগেটিভ আসছে বেশি। কারণ এগুলো ফার্মিং হচ্ছে, টোকা দিলেই কিন্তু বেজে উঠছে। কালকে যে আন্দোলনটা হবে, তাহলে কার কাছে দাবি, কার বিরুদ্ধে বিক্ষোভ, কার বিরুদ্ধে বিক্ষোভ পরিষ্কার নয়, কিন্তু কার বিরুদ্ধে রাজপথে নামা, সেই প্রশ্ন এসেই যায়। ধারণা করাও যায় অভিজ্ঞতা দৃষ্টিতে। মানে এই প্রশ্ন চলে আসছে যে অনেকে বলছেন এটা কি মানে কার কাছে, কার বিরুদ্ধে? এটা কি ঐকমত্য কমিশনের বিরুদ্ধে, এটা কি সরকারের বিরুদ্ধে, নাকি বিএনপির বিরুদ্ধে? কিছুটা বিএনপির বিরুদ্ধে, যদি মোটামুটি আমরা ধরে নেই। তাহলে বিএনপির বিরুদ্ধে যদি হয়ে থাকে, বিএনপির সঙ্গে তো আপনি আলোচনার টেবিলে আছেন, আলোচনার টেবিলে তার বিরুদ্ধে কেন মাঠে? বিএনপির কেস আর জাতীয় পার্টির কেস কিন্তু এক না। আপনি জাতীয় পার্টি নিষিদ্ধ চাচ্ছেন, তাহলে এটা কাকরাইল গিয়ে চাওয়ার জায়গা না। কিন্তু জাতীয় পার্টি কি নিজে নিষিদ্ধ হবে? তার কাছে যে যাচ্ছেন, নিষিদ্ধ করবে সরকার, সরকারের কাছে যাবেন। বিএনপিরটা কিন্তু বিএনপির সাথে আপনারা আছেনই, টেবিলে আছেন, আপনাদের একটা ভেন্যু আছে যেটার আয়োজক সরকার।
ওই ভেন্যুর মধ্যে মেনুও ভালো, আপনারা মানে আমি দিনভর থাকছেন ওখানে, কথা বলছেন, তুলে দিতে চাই আলাপ মোস্তফা করছেন। কামাল ভাই, সেটা হচ্ছে আমরা দেখলাম যে আলোচনার টেবিলে আছেন, তারপর রাজপথে কেন, যখন এই প্রশ্ন বারবার আসছিল তখন কিন্তু আলোচনাটা মুলতবি হয়ে গেল। এখন আর আলোচনার টেবিল চলমান আছে কথা কিন্তু বলা যাবে না, আলোচনা কিন্তু বন্ধ, ঠিক বন্ধ নয়, মুলতবি তারা মুলতবি। বলছে। সেই সময়টাতেই শব্দের হেরফের। বিক্ষোভ চলবে তো ওই ক্ষেত্রে জামাতের। জি, এটা কিন্তু একটু কিছু বার্তা দিচ্ছে। ধরা যায় নির্বাচনের আগে একটা শো আপ, নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার একটা বিষয় থাকে। জামাতে ইসলামী হয়তো সেটা করতে চাচ্ছে, বা তাদের সাথে যে এখন আবার জামাতের সাথেও আবার সমমনাযোগ হচ্ছে। আগে মনাযোগ হতো বিএনপির সাথে, মনা ভাই এক ধরনের আমরা রসিকতা করে বলতাম যে নানান মনা, জাতীয়তাবাদী মনা, বিএনপি মনা। তো এখন জামাতের সাথে যোগ হয়েছে নানান মনা। পন্থী মনানা, এটা পন্থী। তো শুদ্ধ করে বললে পন্থী বানানো, এটা একটু কঠিন, মনা বললে ভুল হয় না, আর শুধু একটা আকার দিলে হয়ে যায়। তো এই ক্ষেত্রে যদি তারা অতিকথন করেন, বেশি কথার খই ফুটান, ওটাতে কিন্তু একটু শঙ্কা আছে। কারণ এই ঐকমত্য কমিশনের সভাপতি স্বয়ং প্রধান উপদেষ্টা নিজে, এর মধ্যে কিন্তু অনেক কিছু নির্ভর করে। আমার গণমাধ্যমের কর্মী হিসাবে যতটুকু জানা, মঞ্জু ভাইরা যখন ওখানে বসেন, আমরা গণমাধ্যমে তাদের ৩-৪টা পর্ব আছে, কিন্তু আমরা যে পর্বটা ফোকাস করি তারা যার যার গুরুত্বপূর্ণ অংশটুকু বলেন। এক ধরনের সংসদীয় চর্চা কিন্তু ওখানে, সংসদও যেটা হয় এই বিক্ষোভের, হাউসে একরকম। এই বিক্ষোভের মধ্য দিয়ে মানে বিএনপি কি আদৌ চাপে ফেলতে পারবে? যদিও আজকে আমরা আমির খসরুর মন্তব্য শুনলাম, তারা দাবি করলেন যে আমরা জামাতের এই কর্মসূচিকে ঘিরে কোনো ধরনের চাপে নেই। যখন আমি এই ধরনের কথাবার্তা বলি তখনও মনে হয় যে কিছুটা চাপে রয়েছেন বলেই হয়তো। রাজনীতিবিদরা যখন বলবেন যে চাপ বোধ করছি না, তার মানে কিছু ধরে নেওয়া যায় যে চাপে আছেন। সেই দিক থেকেই বললাম। তো এই ক্ষেত্রে সংসদে যেমন একটা প্র্যাকটিস আছে, হাউসে এক ধরনের মুড থাকে, কথাবার্তা ভিন্ন থাকে। যখন আপনি ক্যান্টিনে খেতে যান বিকালে, চা নাস্তা করেন, তখন কিন্তু তারা আরেক রকম কথা আলাপ বলেন। করেন। লবিতে এসে কয়েকজন কিন্তু আরেকটা কথা বলেন। আবার যখন স্ট্যান্ডিং কমিটিতে যান, ওখানে কিন্তু আরেকটা বলেন, এটা সবাই বাইরে প্রকাশ করেন না। ওই দৃষ্টিভঙ্গিতে ঐকমত্য কমিশনে যেটা হচ্ছে এখন, এটা কিন্তু এক ধরনের একটা চর্চা, ধরে নেওয়া যায় যে একটা সংসদীয় চর্চা। সেই চর্চা থেকে বের হয়ে রাজপথে কেন, সেই প্রশ্নের জবাব সেটাই খুঁজবো। প্রশ্নটা মোস্তফা কামাল ভাই, একটা এসেছে। বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে এসে বাকি আলাপ করি। দর্শক, বিরতির পর আবারও ফিরে আসছি এখন প্রকাশে। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশে। আমরা মুজিবুল হক মঞ্জু, আপনার কাছে আসতে চাই। আমরা আলাপ করছিলাম আসলে যে যুগপৎ আন্দোলন যেটি হতে যাচ্ছে, কালকে থেকে শুরু হতে যাচ্ছে, সেখানে প্রথম দিকে আমরা শুনলাম যে এবি পার্টি থাকছে, এনসিপি থাকছে। আসলে তো দাবি তো মূল দাবি যেটি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, সেটি আপনারাও চান। তাহলে এই যুগপৎ আন্দোলনে মানে আপনাদের অংশগ্রহণ কেন দেখছি না আমরা? না, এটা তো আমরা পরিষ্কার বলেছি, দাবির ব্যাপারে তো আমরা অলরেডি আন্দোলনের মধ্যে আছি। এই যে কষ্ট করে যাচ্ছি, আপনার যুক্তি তুলে ধরছি, ডিবেট করছি, এর চাইতে একটু ঘুরিয়ে প্রশ্ন করি, এর চাইতে বেটার পলিটিক্যাল প্রসেস তো আর কিছু হতে পারে না। একটু ঘুরিয়ে প্রশ্ন করি, সেটা হচ্ছে যে অবস্থান থেকে জামাত সহ মানে 7টি দল মাঠে রাজপথে বিক্ষোভ অবস্থান করার প্রয়োজনীয়তা অনুভব করছে, এবি পার্টি আর এনসিপি কেন করছে না? ভেরি গুড। একটা হচ্ছে এক একটা রাজনৈতিক দলের এক একটা স্ট্রেস আছে, এক একটা পলিসি আছে। কেমন আমি দেখলাম যে অনেকে জামাতের খুব সমালোচনা করছেন যে তারা আন্দোলন কেন করছেন। সো হোয়াট, একটা দল আন্দোলন তো করতেই পারে, একটা দল রাজপথেও আন্দোলন করবে, আবার আলোচনার টেবিলও ফাইট করবে। তার স্ট্রেংথ বেশি, সে সেটা করবে, বা সেইটাকে গুরুত্বপূর্ণ মনে করছে তার পলিটিক্যাল স্ট্র্যাটেজিতে। আমি জামাতের এটাকে কেন নেগেটিভ বলবো? আমি মনে করছি না। আমি মনে করছি আমি যে ডিবেটগুলো করছি, আমি যে আর্গুমেন্টগুলো তুলে ধরছি, যেমন আপনার এখানেও তো আমি বলছি এটা আমার একটা আন্দোলন, তো আমার একটা ফাইট। তো অবশ্যই এটা যখন প্রসেস শেষ হবে, আমি যখন দেখব যে আমার কথাটাকে প্রপারলি যাচ্ছে না, আমি পলিটিক্যাল প্রসেসের আন্দোলন সংগ্রামে আমরা গিয়েছি, আমরা যাব। কিন্তু সেটা তো শেষ হয়নি মঞ্জু ভাই। হ্যাঁ, আমি সেটাই বলছি, জামাত তার স্ট্র্যাটেজি নিয়েছে, আমরা সেই স্ট্র্যাটেজিটা নাই। এটাতে তো কোনো অসুবিধা নাই। জামাত করেছে বলে যে সে বড় অপরাধ করে ফেলেছে, বিষয়টা তা না। আবার এই যে জামাতের ক্রিটিসিজম হচ্ছে যে কেন তারা আন্দোলনের টেবিলে যাচ্ছে, এটাও তো একটা পলিটিক্যাল প্রসেস। অনেকে যে মন্তব্য করছেন এটি স্ববিরোধী, আলোচনার টেবিল একদিকে বসছি। আমি তো বললাম এটা স্বাধীনতা আছে, সব বিরোধিতা, জামাতকে প্রশ্ন করার এই এখতিয়ারটা আছে। আমরা যদি আবার মঞ্জু ভাই, এটাও কি হয় কিনা জনমনে একটু বিভ্রান্তি তৈরি হয় না, প্রশ্নের জন্ম হয় না এই বিষয়গুলোতে? এখন এই যে আমি তো আপনাকে ওই কথাটাই বলছি যে আপনার প্রসেসের মধ্য দিয়ে আপনাকে সেটা প্রশ্নবিদ্ধ করতেই পারে। যেমন ধরেন আজকে জামাতের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট বক্তব্য তুলে ধরা হয়েছে, এবং সেই বক্তব্যটা কমিশনের যে প্রস্তাব তার সাথে মোটামুটি মানে সিমিলার বলা যেতে পারে। তাহলে এই প্রশ্ন তো উঠতেই পারে যে আপনি যেহেতু বলতেই পারছেন, আপনার কথা বলার দাবি যেহেতু পৌঁছানোর একটা স্পেস আছে, বলার আছে, আর আপনি তো এখন ধরেন এখন তো আমাদের কোনো মিডিয়া বার নাই,
প্রতিদিনই আমি দেখি জামাতের লোকেরা কোনো না কোনো মিডিয়াতে কথা বলছেন, আমরা বিভিন্নভাবে কোনো না কোনোভাবে কথা বলছি। সুতরাং এই সময়টা রাজপথে আমি আন্দোলন করব কিনা, আমি যদি মনে করি আমার স্ট্র্যাটেজি আমি রাজপথে আন্দোলন করব, হইতেই পারে, এটা নিয়ে আমি খুব বড় ইয়া দেখি না। ঠিক আছে মঞ্জু ভাই, আমি যেটা আমার যেটা আলোচনার বিষয়, দেখেন আমরা কোথায় এসে ঠেকে গেছি। জুলাই সনদে আমরা একমত, বাস্তবায়নটা কিভাবে হবে সেটা নিয়ে সেটা নিয়ে তো প্রশ্ন। এবং সেটা নিয়ে আমি এত সাংবিধানিক প্রশ্ন তুলছি। ভাই, যেই সংবিধান নিয়ে প্রশ্ন তুলছি, সিফাত একটু করে বলেছে, এই সংবিধানটা 72 সালে হয়েছে না? এই সংবিধানের গণপরিষদ যেটা হয়েছে, সেই গণপরিষদ নির্বাচনটা কি হয়েছে? হয় নাই তো। ওই 70-এর নির্বাচনের যারা এমএলএ ছিলেন তাদেরকে এই গণপরিষদের দায়িত্ব দেওয়া হচ্ছে। এখন আমি যদি ক্রিটিসিজম করি যে পাকিস্তানের ফ্রেমওয়ার্কে নির্বাচিত লোকেরা কিভাবে বাংলাদেশের সংবিধান করবে, এগুলো সংবিধানই থাকে না, এই সংবিধানই প্রশ্নবিদ্ধ হয়। সুতরাং এখানে সবচেয়ে মনে করতে হবে আমরা এখন সংবিধানেরও উপরে যেটা পিপলস উইল, এই যে দেখেন একটা আজকে আমাদের পক্ষ থেকে আমাদের দলের জয়েন্ট সেক্রেটারি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। 106-এর মাধ্যমে তো এই সরকারের বৈধতাটা নেওয়া হয়েছে, সাংবিধানিক বৈধতা। 106-এ কি বলা আছে? 106-এ বলা হচ্ছে রাষ্ট্রপতি 2টা বিষয় ছাড়া। মঞ্জু ভাই, এটা একটু শুনি আপনার কাছে বিস্তারিত, একটু ঘুরে আসে। 106 নিয়ে প্রশ্ন রয়েছে, এটা আপনি মনে রাখবেন, এটা ইম্পর্টেন্ট। 106 আমি ক্লিয়ার হব আপনার কাছ থেকে। সিফাত, মানে আপনারাও নেই একবার, মানে শোনা গেল বিভিন্ন জায়গায়, আমরা দেখলাম যে এনসিপি রয়েছে বা এনসিপি ব্যাখ্যা দিল যে এনসিপি এটার সাথে নেই। মানে আপনারা মঞ্জু ভাই তো একরকম ব্যাখ্যা দিলেন যে জামাত তার রাজনীতি করছে, আপনাদের গ্রাউন্ডটা কি, আপনারা কেন এই জায়গায় নেই? এবং সেই সঙ্গে একটা প্রশ্ন একটু জুড়ে দিই, সেটা হচ্ছে মানে আলোচনার টেবিল যখন বন্ধ বা মুলতবি বলি, মুলতবি রেখে আবার ঐকমত্য কমিশন বলছে আপনাদের দলগুলোর মধ্যে যে দূরত্ব রয়েছে সেটা কমিয়ে দেন, রাজপথে নামলে আলোচনা মুলতবি রেখে দূরত্ব কি কমানো সম্ভব? আচ্ছা, একটা হচ্ছে প্রথমত মঞ্জু ভাই যে পয়েন্টটা বলেছেন, আমি ওনার সাথে আংশিকভাবে একমত। এবং আমি মনে করি যে আমরা যেহেতু একটা ঐক্যমত কমিশনের মধ্য দিয়ে সবার মধ্যে ডিসকাশন হচ্ছে, আলোচনা হচ্ছে, একটা আলোচনা টেবিল উন্মুক্ত আছে। এবং আমরা কিন্তু আসলে অভ্যুত্থানের পরপর ছাত্র জনতার যে অংশটা এটা সবসময় স্থিতিশীলতার জন্য তারা নিজেদের অনেক জায়গা থেকে কিন্তু ছাড় দিয়েছে। যেমন ধরেন এখন যে কনস্টিটিউশন প্রশ্ন, একটা গ্রেভ ইস্যু যে 106-এর, আমি পরে হয়তো আরো বলবো 106-এ কেন এই রেফারেন্স নিয়ে সর্বশেষ সরকার গঠন করা হইলো। আপনি দেখে থাকবেন যে 5th অগাস্টের পরে, আমি যদি ভুল বলে না থাকি 5th অগাস্ট রাতেই মানে গুজব ছড়ানো হইলো যে বাংলাদেশে রড হয়ে গেছে, বাংলাদেশে ইন্ডিয়ান আর্মি ইনভেড করতেছে। 6th অগাস্টে ওই ধরনের অনেকগুলা গুজব ছড়ানো, অস্থিতিশীল হয়ে যাচ্ছে দেশ, সাংবিধানিক সংকট দেখা দিচ্ছে। এই যে সাংবিধানিক সংকট, অস্থিতিশীল হয়ে যাচ্ছে দেশ, অন্য হাতে চলে যাচ্ছে, এগুলো বলে বলে যখন স্টুডেন্টরা আসলে চিন্তা করছিল যে তারা আসলে এটাকে নতুন কিভাবে ফ্রেমওয়ার্ক দিতে পারে, তাদের কিন্তু 3রা আগস্ট একটা ঘোষণা ছিল নতুন রাজনৈতিক বন্দোবস্তের, ওটা দিয়ে সে আসলে সংবিধানটাকে 72 সংবিধানকে সে উচ্ছেদ করতে চায়, এই আলাপনা ছিল। কিন্তু এরপরও যেহেতু সাংবিধানিক সংকট হইতে পারে, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে, দেশে ইন্ডিয়ান আর্মি ঢুকে যাচ্ছে, এই ধরনের কথাবার্তা বলে স্থিতিশীলতা আনয়নের জন্য ছাত্ররা মূলত একদম তড়িঘড়ি করে যথাযথ যে প্রক্রিয়া, দেখা গেল তারা যে ড্রিম নিয়ে সামনে এগিয়েছিল সেই ড্রিমটা আসলে সে বাস্তবায়ন করতে পারে না। সে বরং আমাদের রাজনৈতিক দলগুলো এবং হচ্ছে কি আরো যারা ছিল স্টেক হোল্ডার, তারা মিলে যে 106-এর মধ্যে নিয়ে গেছে। এবং বাংলাদেশের পুরো একটা গণ অভ্যুত্থান দিন শেষে কি 106-এর মধ্যে দিয়ে চলে গেছে। মানে একটা গণ অভ্যুত্থানের পিপলের যে আশা আকাঙ্ক্ষা, এটা আবার সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে দিয়ে চলে গেছে। এখন আবার যাচ্ছে ঐকমত্য কমিশনের, এখন অনেকেই বলছে 106-এর কথা। এখন আমরা যেটা মনে করি যে এই যে স্থিতিশীলতা যেটা আছে, আমরা মনে করি স্থিতিশীলতার জন্য আমরা সবচেয়ে বেশি বড় ভূমিকাটা পালন করছি। এবং আমরা এখনো চাই যে আলাপ আলোচনার মাধ্যমে স্থিতিশীলতা বজায় রাখুক। এবং এখানে যদি ডিসকাশনের প্রয়োজন হয় সেটা ঐকমত্য কমিশনে হবে, আলাপ আলোচনার টেবিলে হবে, আমি এটা মনে করি। এবং আমাদের পজিশনের জায়গা থেকে আমরা নিজেরা আমাদের রাজনৈতিক কিছু কর্মসূচি দেই। যেমন আমরা উঠানে রাজনীতি নামে একটা কর্মসূচি আমরা পালন করছি, যেখানে আমরা উঠানে বৈঠকের মধ্য দিয়ে নতুন সংবিধান কেন প্রয়োজন এই সম্পর্কে আলোচনা করছি। বাই দ্য ওয়ে, এখানে একটা কথা বলে রাখা খুব জরুরি, সেটা হচ্ছে এখন যেরকম এই সংবিধানের জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কি হবে, এটা নিয়ে যে আলাপ আলোচনা হইতেছে, এটার কিন্তু ক্রাক্স এক জায়গায়, সেটা হচ্ছে 72-এর সংবিধান থাকবে কি থাকবে না। এই ফ্রেমওয়ার্কের বাইরে আসলে আমাদের রাজনৈতিক দলগুলো এর ফ্রেমওয়ার্ক থেকে বাইরে পারতেছে না। এবং সবাই চিন্তা করতেছে, আচ্ছা যদি আমি এখন একটা সাংবিধানিক আদেশ দেই, এটা কি এই 72-এর সংবিধানের মধ্যে আছে? আচ্ছা আমি যদি এটা করি, এটা কি 72-এর সংবিধান আছে? মানে তারা সাংবিধানিক যে ফ্রেমওয়ার্ক এর বাইরে কোনোভাবেই চিন্তা করতে পারতেছে না। তা আমি মনে করি যে তাদেরকে এটা মাথায় রাখতে হবে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা রাপচার ঘটে গেছে। আপনার যদি একদম লিগাল, একদম এক্সট্রিম লিগাল সেন্স আমি বলি, আমাদের যে 72-এর সাংবিধানিক যে সোকল ধারাবাহিকতা, ওখানে একটা রাপচার ঘটছে। এখন আপনি
এই রাপচারটাকে মেনে নিয়ে পরবর্তী লিগ্যাল অর্ডার, পরবর্তী আইনি যে কাঠামো, সেটাকে আপনি পরিগঠন করতে হবে। এখন আবার পুরোনো কাসুন্দি নিয়ে আসলে 72 সংবিধানের মধ্যে এটা ঢুকাতে চাইলে এটা কোনোভাবেই ঠিক না। এবং আমি মনে করি ঐক্যমত কমিশনের সমাধান হয়ে যাবে যদি আপনি 72 সংবিধান নিয়ে আপনার কি মানে রায় আছে, নিজেদের মধ্যকার দলের মধ্যকার কি রায় আছে, এইটা যদি সবাই পরিষ্কার হয়ে যায়, তাহলে আর এই ঐক্যমত কমিশনে আমার প্রশ্নটা একটু স্পেসিফিক করি, সেটা হচ্ছে যেহেতু জামাত সহ 7টি দল নামছে বিক্ষোভে, প্রশ্নটা হচ্ছে এরকম, তাহলে কি এর মধ্য দিয়ে কি বিএনপির সঙ্গে জামাতের দূরত্ব বাড়বে? আপনারা তো নীরব থাকলেন, আপনারা তো অংশ নিলেন না, দূরত্ব বাড়বে কি কমবে? সেটা নীরব না, আমরা আমাদের জায়গা থেকে আমাদের রাজনৈতিক পজিশন নিয়ে থাকলেন। এখন আমি মনে করি না যে এখানে দূরত্ব বাড়ার কোনো অপশন আছে, যেহেতু এখন পরিবর্তিত বাস্তবতা আর কি। এটা আগে হলে একটা কথা হইতো যে অভ্যুত্থানের পূর্বে, অভ্যুত্থানের পরে যে ধরনের একটা বাস্তবতা দেখতে পাচ্ছি, কালকে দেখলাম যে ছাত্র দলের যিনি ক্যান্ডিডেট ছিলেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং শিবিরের যিনি ভিপি ক্যান্ডিডেট সাদিক কাইম এবং ভিপি হয়েছেন, তারা একসাথে একটা জানাজা নামাজে দাঁড়িয়ে গেছেন। অর্থাৎ তাদের মধ্যে এমনিতে অনেক মতানৈক্য থাকতে পারে, রাজনৈতিক মতাদর্শিক পার্থক্য থাকতে পারে, কিন্তু এখনো দেখা যাচ্ছে যে সে ঐক্য জায়গাটা এটা এক ধরনের সৌন্দর্য। আমরা এটা দেখতে, মোস্তফা কামাল ভাই আপনার কাছে কি মনে হয়, মানে দূরত্ব কি মানে বাড়বে নাকি? একটা বিষয় পরিষ্কার হয়ে গেলে এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করলাম একটাও প্রাসঙ্গিক থাকবে না। বিষয়টা হচ্ছে যে সামনে যে নির্বাচনটা হবে, বিএনপি জামাতকে কয়টা আসন ছাড়বে, মঞ্জুভাইদেরকে কয়টা দিবে, এনসিপিকে কয়টা দিবে, সেটা যদি ফয়সালা হয়ে যায়, কেউ বলে না এই কথা, সবাই অস্বীকার আপনি করে। দেখবেন আমরা জোট করছি, এখনই বলবো না, বলতে চাই না, করছি না, দেখবেন এটা ফয়সালা হয়ে যাবে। রাজনৈতিক দলের নেতারা সবাই এই কথা বলে, কেউ স্বীকার করেন না। স্বীকার করেন না, কিন্তু তাদের মধ্যে এ নিয়ে বিস্তর আলাপ হচ্ছে, বোঝাপড়াও হচ্ছে, মাঝে মধ্যে গোলমাল হচ্ছে। তো তখন সংবিধানও সামনে আসবে না, আইনও সামনে আসবে না, কারণ বাংলাদেশের আইন এত সমৃদ্ধ, এতই সমৃদ্ধ, আমি যদি জোরে কথা বলি আপনার তুলনায়, আপনি কিন্তু আইনগত ব্যবস্থার প্রার্থী হতে পারবেন যে আমার গলার শব্দ আপনার চেয়ে উঁচু ছিল কেন। আইনের কোনো অভাব নাই, আমাদের সংবিধানেও কোনো সমস্যা নাই, প্রয়োগের সমস্যা, ব্যবহারের সমস্যা। তো এখানে যদি যেটা তারা এনসিপি বলেন, মঞ্জুভাইরা বলেন, জামাত বলেন, তারা বিএনপিকে আচ্ছা মতো চাপে ফেলতে পেরেছে, এটা সঠিক। এটা আমাদের গ্রাম বাংলা একটা শব্দ বলে, এটা বলে ঘাম জ্বর, অর্থাৎ ওই জ্বর আসলে জ্বর বলাও যায় না, বলার শক্তিও থাকে না, কিন্তু ঘাম ছুটতে থাকে। তো বিএনপিকে অনেকটা ঘাম জ্বরের মধ্যে ফেলে দিতে পেরেছেন, তারা খুব সাফল্যের সাথে পেরেছেন। বিএনপির মতো বিশাল একটা দল ঐকমত্যে আসে। ঐকমত্য মানে কি? কার মতের সাথে কার মত মিলে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে এনসিপি বা এবি পার্টি অথবা জামাত, তারা যে মতামতগুলো দেয় বিএনপির ওখানে এসে কিন্তু মাথা নাড়তে হয়। এটাও কিন্তু বিএনপির এক ধরনের কাবু হওয়া। তো সেটা হচ্ছে একটা চ্যাপ্টার। আর একটা চ্যাপ্টার হচ্ছে রাজনৈতিক অভিজ্ঞতা। যদি রাজনৈতিক অভিজ্ঞতা বিএনপি যে অত্যন্ত পাক্কা তাদের চেয়ে, সেটা কিন্তু পরিষ্কার। আমরা কি বলছি এখন? জুলাই সনদ, অর্থাৎ জুলাই সনদ মসনদটা ঠিক হওয়ার আগেই যেন সনদটা একটা ফয়সালা চাই। কোন জুলাই? এই এক মাস আগে যে জুলাইটা গেছে এই জুলাই না, সেটা 24-এর জুলাই। ওই 24 পেরিয়ে 25-এর জুলাই পেরিয়ে আগস্ট সেপ্টেম্বরে এসে, অর্থাৎ ঝুলাই দেয়া যেটাকে বলে, ওই সনদকে কিন্তু বিএনপি ঝুলিয়ে দিতে পেরেছে। সেটা আবার বিএনপির রাজনৈতিক সক্ষমতা। ভোটের মাঠ, আন্দোলনের মাঠ, রাজনীতির মাঠ, তিনটা কিন্তু ভিন্ন জিনিস। তো আন্দোলনের মাঠে এটা তো সত্য, এনসিপি তখন নাম ছিল না তাদের, শুধুই ছিল বৈষম্য বিরোধী ছাত্র অথবা সমন্বয়কারী, এই ধরনের পরিচয় তাদের ছিল। আন্দোলনের প্রশ্ন আপনার কাছে মোস্তফা কামাল ভাই এখনকার ইকুয়েশনটা কি মনে হচ্ছে? মানে এই যে জামাত যেহেতু নামছে, এনসিপি কিছুই বলছেন, এনসিপি নিজের রাজনীতি করছে, মঞ্জু ভাইরা নিজের রাজনীতি করছে, যার যার স্ট্যান্ড। এটা একটা সুপার পলিটিক্স যেটা বলে অতি রাজনীতি। তো অতি রাজনীতিতে এনসিপি ভালো করছে, মঞ্জু ভাইরা আরো ভালো করছেন যার যার সামর্থ্যের জায়গা থেকে। বিএনপির সাথে যদি আপনি তুলনা করেন, বিশাল এই দলটির সাথে, তো বিশাল এই দলটি কিন্তু মাথা নাড়ে মাঝে মধ্যে। তাদেরও সিঙ্গেল একটা রুল নম্বর এখন, যখন আমরা দেখলাম যে জামাত দল যখন একসাথে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছে, এটা কি ভবিষ্যতে মানে এই জোট গঠনের ইঙ্গিত দেয় কিনা, ইলেকশনের জোট গঠনের ইঙ্গিত দেয় কিনা? এখান থেকে সেটা ইঙ্গিত দেয়, হওয়া উচিত, চাপে রাখাও তো উচিত বিএনপিকে। এত বিশাল দল, বিএনপির সর্বশেষ আপনি যেই হুকুমনামাটা দেখেন, খুব ইন্টারেস্টিং, ছোট্ট হুকুম একটা নামা আছে, তারা যেটা বলছে উঠান বৈঠক। বিএনপিকে নির্দেশ দেওয়া হয়েছে যে গ্রামের যে ছোট্টখাট্ট বিচার আচার এগুলোতেও যেন না যায়, কারণ বিএনপি যেখানেই যায় ওখানে বিএনপির একটা ত্রুটি কিন্তু দ্রুত বের হয়ে যায়। আর উঠানে বসা বিএনপির জন্য বোধহয় এখন বিপজ্জনক। তো রাজনৈতিকভাবে এই বিপদের মধ্যে বিএনপি আছে, আবার রাজনৈতিকভাবে মঞ্জু ভাইরা সুবিধাজনক অবস্থায় আছেন। আচ্ছা, একটু এনসিপি আরো সুবিধাজনক অবস্থায় আছে। তাহলে মঞ্জু ভাই শুনি। তাহলে মঞ্জু ভাই, মোস্তফা কামাল ভাই যেটা বললেন যে আসলে সমস্ত কিছু আসলে বিলীন হয়ে যাবে যখন জোট হয়ে যাবে, যখন আসন ভাগাভাগি হয়ে যাবে, আসলে কি তাই মনে হচ্ছে
যে এবার সেরকমটা হবে, খুব সহজ হবে কিনা এটা? না, এই ধরনের কথা আমি একবার একটা অনুষ্ঠানে বলে খুব বেকায়দায় পড়েছিলাম, কারণ আমাকে সবাই বললো যে এই ধরনের কোনো আলোচনা হচ্ছে না বা ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আমরা কেউ তো যদি প্র্যাকটিক্যাল জায়গায় দেখি, বিএনপি তো অলরেডি একটা অফার করেই রেখেছে যে আমরা একটা ঐক্যবদ্ধ সরকার করব, তাই না? জাতীয় ঐক্যমত্য জাতীয় সরকারের কথা বলছে তারা। তো দেখেন, তো আপনি যদি জাতীয় ঐক্যমতের সরকারই করেন, আপনার কনসেপ্টটা কি? আপনার কনসেপ্টটা হচ্ছে যে আমি সবাইকে অ্যাকোমোডেট করব রাষ্ট্র চালানোর জন্য। এখন এখানে আমরা তো সবাই অ্যাকোমোডেটেড হয়েই তো একটা সনদ তৈরি করলাম। এই সনদটা যখন পার্লামেন্টে পাস হওয়ার বিষয় যাবে, এন্ড পার্লামেন্টে কারা যাবে আসলে আমরা তো কেউ জানি না। না, সালাউদ্দিন ভাই কি বুকে হাত দিয়ে বলতে পারেন উনি ইলেক্টেড হবেন? কেউই বলতে পারে না বা সেটা আগে থেকে। আমরা কেউ কি বলতে পারি? আমরা তো কেউ জানি না। তাহলে আমরা যে বলছি যে নেক্সট পার্লামেন্ট এটা বাস্তবায়ন করবে, তাহলে আপনাকে হয়তো একটা সিদ্ধান্ত নিতে হবে যে তাই ঠিক আছে, ওই নেক্সট পার্লামেন্টও আমরা সবাই থাকবো, ঠিক আছে? বা আমরা সবাই দেখেন, আমরা কিন্তু যে রোলটা প্লে করছি এটা কিন্তু একটা গণপরিষদের রোল। গণপরিষদ যে রোলটা প্লে করে এটা কিন্তু গণপরিষদের রোলটা আমরা প্লে করছি। কনস্টিটিউশনের ধারা উপধারা একদম ঠিকঠাক করে ভাষা শব্দ পর্যন্ত আমরা ঠিক করছি। এখন কথা হচ্ছে এই চর্চা তো অতীতে কখনো হয় নাই। আজকে আমার পাশে আসমর অভ্যায়ের স্ত্রী বসা ছিলেন, উনি কিন্তু খুবই আবেগ প্রবণ হয়ে আমাকে বললেন এটা কল্পনা করা যায় বাংলাদেশে আমরা দিনের পর দিন এখানে রাষ্ট্রের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছি, বাংলাদেশে তো এই দৃশ্য কেউ কখনো দেখে নাই, ছিল না কখনো। এখন আমরা তো আসলে এই ধরনের একটা পার্লামেন্ট দেখতে চাই। এখন প্রশ্নটা কোথায় দেখেন, প্রশ্নটা হচ্ছে আপনি সরকার করবেন একসাথে, তো পার্লামেন্টে আসার ব্যাপারটা পার্লামেন্টারি ইলেকশন নিয়ে সেটা নিয়ে কি অসুবিধাটা কোথায় হচ্ছে? কথা হচ্ছে দেখবেন বিভিন্ন দল বলে কি এরা ভোট পাবে না, তারা আবার ভোট পিছাইতে চায়। তো ভাই ভোট যেমন ভোট তো পার্লামেন্টও ভোট, স্থানীয় সরকারও ভোট, আবার গণভোটও তো ভোট, আবার গণপরিষদও ভোট, সবই তো ভোট, ডাকসু জাকসু আবার ডাকসু জাকসুও তো ভোট। আপনি ডাকসু চাচ্ছেন না, আপনি বললেন যে আমি চাকসু চাই। আপনি স্থানীয় চান না, আপনি বলছেন যে আমি পার্লামেন্ট চাই। আবার আপনি গণভোট চাচ্ছেন না। তাইলে বোঝা যাচ্ছে যে আপনি আসলে যা চাচ্ছেন আপনি আপনার সুবিধাটাই চাচ্ছেন। তা আপনি যদি আপনার সুবিধা চান, অন্য সেখানে তার সুবিধাটা চাইবে না। আমি ধরে নিলাম জামাত, এনসিপি, অন্যান্যরা তারা ভোট পিছাইতে চায়। ভোট পিছাইলে আসলে কার লাভ? আমি আপনাকে স্পষ্ট করে আজকেও বলেছি, ভোট পিছাইলে 3টা দলের বেশি ক্ষতি। এক নম্বরে বিএনপির ক্ষতি, কারণ বিএনপি এক্সিস্ট করতেছে মানুষের মনে যে বিএনপি ক্ষমতাসীন দল, ঠিক আছে? কারণ এই যে আমরা এত আলোচনা করি না, আপনি যদি এখানে উনি যে বলেছেন যে 30টা দলের মধ্যে বিএনপির অবস্থা এত গুরুত্বপূর্ণ কেন? বিএনপি যখন কোনো কিছু না বলে ওইটা আর আগায় না কেন বলে? মানে মনস্তত্ত্বে মনে হচ্ছে বিএনপি হচ্ছে এখন প্রধান শক্তিশালী দল, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। দেন জামাত, দেন এনসিপি ওরা, আমরা একটা দুষ্টামি করে নামও দিয়েছি সেখানে, যে এটা কি বলছে সিকিউরিটি কাউন্সিল। বিএনপি, জামাত আর এনসিপি একটা স্পেশাল ট্রিটমেন্ট পায়, আর বাকিদেরকে আমরা নাম দিয়েছি জেনারেল কাউন্সিল, যে আমরা হলাম জেনারেল কাউন্সিল। এনিওয়ে, আমরা যেটা বলছি যে আপনি যদি এইভাবেই করেন, যেমন ধরেন আমি খুব উদাহরণ দিই যে জিনিসটা নিয়ে খুব বিএনপি খুব হাইপারিয়া তোলে। আচ্ছা, ইলেকশনটা যদি পিআর সিস্টেমে হয়, তাইলে তো এই দলগুলো সবাই মনে করবে যে পার্লামেন্টে আমরা সবাই কি পাবো, অ্যাকোমোডেশন পাবো। তাহলে তো উনি যে এই খারাপ উদাহরণটা দিয়েছেন, এই যে এই সমস্ত সাংবাদিকদের সমস্যা কি জানেন? নিজেরা রাজনীতি করবে না, সারাক্ষণ রাজনীতিবিদদেরকে গালি দিবে, রাজনীতিবিদদের উপর ছড়ি ঘোরাবে। আরাম পাওয়া যায়, ওটা তো খুব আরাম পায় ওনারা। কথা হচ্ছে আপনি যদি একটা পিআর সিস্টেম ইলেকশন দেন, তাহলে তো জামাতও হ্যাপি, এনসিপিও হ্যাপি, সবাই হ্যাপি, যে তারা মনে করবে যে আমি পার্লামেন্টে থাকতে পারবো, তাহলে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া আমি অংশ নিতে পারবো। অসুবিধা আপনি আবার সেটা দিচ্ছেন না। ইলেকশনের পদ্ধতি আপনি আপনার সুবিধাজনকটা চান। তো সুতরাং এই জায়গায় থেকে আমাদেরকে মনে রাখতে হবে জনগণ কিন্তু সব বুঝতেছে, দেখতেছে, ঠিক আছে? এবং কেন বলছি যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি, দেন ক্ষতিগ্রস্ত হবে কিন্তু জামাত এবং এনসিপি। কারণ প্রচ্ছন্ন দৃষ্টিতে মানুষ এই 3টা দলকে মনে করে এরা পাওয়ার ভাগাভাগি করে নিয়েছে, এরা ভাগাভাগি করে এই রাষ্ট্রটা। তো বাংলাদেশের মানুষ কিন্তু পাওয়ারের বিপক্ষে সবসময় থাকে, কারণ তার তো বঞ্চনা আছে, তার সে রাস্তায় বেরোলে জ্যাম, সে জিনিসের দাম, সে চাঁদাবাজি, মাস্তানি, নানাভাবে এবং সে সবসময় সরকারি দল, ক্ষমতাসীন দলকে দায়ী করে। সুতরাং বাংলাদেশের প্রত্যেকটা ইলেকশনে যেখানে ফেয়ার ইলেকশন হয়েছে, ক্ষমতাসীন দল হেরেছে, এবং এই কারণে ক্ষমতাসীন দল সবসময় ইলেকশন আপনার 2 নম্বরই করার চেষ্টা করে। মঞ্জু ভাই, একটু বিরতি নিয়ে ফিরে আসছি, একটা বিরতির পর আবার ফিরে আসছে।
ফরিদুর বরাবর ফিরে এলাম এখন প্রকাশ্যে। সালাউদ্দিন সিফাত, আপনার কাছে আসতে চাই। মানে আন্দোলন সংগ্রাম নিয়ে কথা হচ্ছিল, রাজপথে বিক্ষোভ কালকে যেটি শুরু হতে যাচ্ছে। মানে জুলাই সনদ নিয়ে যদি কোনো কারণে ঐকমত্য পৌঁছানো না যায়, যদি সরকার যদি আসলে অমীমাংসিত এক ধরনের সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, তাহলে পরিণতি কি হতে পারে, তারই এক ধরনের আভাস কি আমরা আগামী 3 দিন এই বিক্ষোভ সংগ্রামের মধ্যে দেখবো কিনা? আপনার বিশ্লেষণ কি বলে? আপনার আমার মনে হয় না রাজনৈতিক যেটা মতবাদ কি বলে? আগামী 3 দিনের ইস্যু, বরং এটা যতদিন পর্যন্ত এই সরকারটা আছে ততদিন পর্যন্ত ঐকমত্য কমিশন যতদিন আছে পুরোটা ঐকমত্য কমিশনের জুড়ে আলোচনা হবে। সূচনাটা দেখবো কিনা আমরা এর মধ্যে? আমরা যেহেতু এখন এক ধরনের প্রটেস্ট দেখবো জামাতের তরফ থেকে, পরে এটা দেখা যাবে যেটা বিএনপির পক্ষ থেকে এটার কাউন্টার ডিসকাশন ন্যারেটিভ আসবে, তো আমরা সেটা হয়তো দেখবো সামনে। আর ভাই যেটা বলেছিলেন কিছুক্ষণ আগে আমার বিজ্ঞ সহ আলোচক, যে আসন ভাগাভাগি করলে এই সংস্কার প্রক্রিয়ার এসব কোনো আলাপ আলোচনা চলবে না, বিলীন হয়ে যাবে। আসলে এটা হচ্ছে বাংলাদেশের মিডিয়া এস্টাবলিশমেন্ট, কালচারাল এস্টাবলিশমেন্ট, এখানকার পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট সবারই একটা মূল দোষ। মানে এখানকার মানুষের সংস্কারের প্রক্রিয়া, এখানকার মানুষের সংস্কার নিয়ে যে আশা আকাঙ্ক্ষা, জনগণের যে আশা আকাঙ্ক্ষা, এটাকে হয় কখনো কেউ সংবিধানের 106 নিয়ে যেতে চায়, কখনো এটার আসন ভাগাভাগির মধ্যে নিয়ে যেতে চায়, কিন্তু পিপলসদের যে উইল এটাকে কেউ গুরুত্ব দেয় না। আপনি এই যে 72 সংবিধান এবং সংস্কার প্রক্রিয়া এবং এই সংবিধানটাকে যে পরিবর্তন করতে হবে বা এই সংবিধানের মধ্যে যে কাঠামোগত পরিবর্তন আসতে হবে, এটার কথা তো এনসিপি আজকে প্রথমে বলতেছে না, বা অভ্যুত্থানের পরেই যে নতুন করে কেউ এই বিষয়ে বলছে এরকম তো না। আপনি 2018 সালে রাষ্ট্র সংস্কার আন্দোলন হয়েছিল, তারাও এই বিষয়ে আলাপ আলোচনা করেছে। ইভেন গণসংহতি আন্দোলনে ফিরোজ আহমেদ ভাইরা, উনারাও এটা নিয়ে অনেক আর্টিকেল লেখাজোকা আছে। বদরুদ্দীন ওমর সাহেবরা 1972 সালে সংবিধান প্রণয়নের পর 1973 সালে ওনারা বলে দিয়েছেন যে এই সংবিধান পরিবর্তন করতে হবে। 1972 সালে উনি বলছেন যে এই সংবিধান একটা পারপেচুয়াল ইমার্জেন্সি সংবিধান। আপনি দেখে থাকবেন ফরহাদ মোজাররা মানে অসংখ্য আর্টিকেল লিখে ফেলছেন যে 1990 সালের গণঅভ্যুত্থানকেও আবার গিয়ে সংবিধানে পর্যবেসিত করা হয়েছে। সিফাত সমাধানে তো পৌঁছানো যাচ্ছে না, এখানে ইস্যুটা হচ্ছে বেগম খালেদা জিয়া তো বলেছেন এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, উনিও বলেছেন ছুঁড়ে ফেলতে হবে। এবং আরো মজার ব্যাপার, 2023 সালে গয়েশ্বর চন্দ্র রায় সাহেব, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, উনি প্রেস ক্লাবের একটা প্রোগ্রামে উনি বলেছিলেন যে এই সংবিধানটাকে রেখে লাভ নাই, এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে। রেফারেন্স আছে, আপনি এখনো যদি আপনি গুগলে সার্চ করেন এখনই পেয়ে যাবেন, জাস্ট আ ক্লিক অ্যাওয়ে। তো ফলে আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের এই টোটাল এস্টাবলিশমেন্টের প্রবলেম হচ্ছে এখানকার মানুষের আশা আকাঙ্ক্ষাকে তারা মূল্য দিতে জানে না। তারা বারবার এটাকে কেউ আসন ভাগাভাগির আলাপে নিয়ে যায়, কেউ নিয়ে যাবে হচ্ছে সংবিধানের 106 এর মধ্যে দিয়ে, কেউ নিয়ে যাবে যে নির্বাচন করলেই শুধুমাত্র এটা সমাধান হয়ে যাবে। 1990 সালেও এটা হয়েছে যে আপনি গণতন্ত্র বলতে বুঝছেন যে এক ধরনের নির্বাচনের সুষ্ঠুতা হইলে, নির্বাচন হয়ে গেলে এটা গণতন্ত্র হয়ে যাবে। বাট গণতন্ত্র তো এত সহজ কোনো জার্নি না। আপনি নেপালেও দেখেন, নেপালেও তো এখন তো নেপালের কথা অনেক বেশি চর্চিত হচ্ছে। নেপালেও তারা তো 1990 সালে আমরা করছি একটা গণ অভ্যুত্থান, ওরা করছে জন আন্দোলন বলে। জন আন্দোলনের পরও কিন্তু তারা দেখা গেল যে কনস্টিটিউশনাল মনার্কি প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয়নি। ফলে তাদের আবারও আন্দোলনে নামতে হয়েছে। অনেক বছর ধরে যুদ্ধ বিগ্রহের পরে আবার 2006 সালে গিয়ে আবার আরেকটা জন আন্দোলন 2 হয়েছে, সেখানে তার মধ্য দিয়ে তারা একটা গণপরিষদ পেয়েছে। এবং সর্বশেষ 2015 সালে গিয়ে তারা গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করেছিল, 2015 সালের কথা বলছি। তো এখন এটা আপনি পৃথিবীর সব দেশে আপনি গেলে এই ধরনের নজির পাবেন, কিন্তু বাংলাদেশেই একমাত্র যেখানে এখানকার 72 সালের সংবিধানটারে মোটামুটি ধর্মগ্রন্থের চেয়েও বেশি কিছু মনে করা হয়, যে এইটারে হাত দেওয়াই যাবে না। এবং একটা খুব জরুরি কথা বলা হয়, যেটা হচ্ছে মুক্তিযুদ্ধের রিফ্লেকশন। যেহেতু কিছুক্ষণ আগে আমাদের মঞ্জু ভাই বলছিলেন কিছুক্ষণ আগে মুক্তিযুদ্ধের কেন রিফ্লেকশন না, তার একটা বড় প্রমাণ তো এটা যে স্বাধীনতার ঘোষণাপত্রের মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। এরপর আরেকটা যিনি বলেছেন যে যারা গণপরিষদ 1970 সালে, এটা পাকিস্তানের লিগ্যাল ফ্রেম অর্ডারের অধীনে হয়েছিল। আরেকটা আজকে আমি বলি, ধরেন 1972 সালের যে গণপরিষদ, সেখানে যে সকল সদস্যরা 70 সালে নির্বাচিত হয়ে এসেছিলেন, তাদের অনেকেই কিন্তু তাদের স্বাধীনতা বিরোধী অবস্থানের কারণে, 5 জন অথবা 10 জন স্বাধীনতা বিরোধী অবস্থানের কারণে তারা কিন্তু বহিষ্কৃত হয়েছিলেন, গণপরিষদের সদস্য পদই তারা হারিয়েছিলেন। তাহলে 1971 সাল পরবর্তী মুক্তিযুদ্ধের যে আশা আকাঙ্ক্ষা, সেটাকে ধারণ করতে পারে নাই 1972 সালের গণপরিষদ। এটা তো ভেরি ক্লিয়ার। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের কালচারাল এস্টাবলিশমেন্ট এই 72 সালের সংবিধানটাকে টিকিয়ে রাখার জন্য বলে যে, কিছুক্ষণ আগে ভাই বলছেন যে 72 সংবিধান কোনো ফ্লজ নাই। আমি 101টা ফ্লজ দেখাইতে পারবো, যেটার মধ্য দিয়ে আপনি একটা অথরিটেরিয়ান রেজিমের জন্ম দিয়েছেন। আপনি যেমন আমি বলি, আমি শেষ করি, আপনি প্রত্যেকটা প্রভিশনে দিয়ে রাখছেন মৌলিক মানবাধিকার। যেই প্রভিশনে মৌলিক মানবাধিকার আছে, সেই প্রভিশনে আবার লেখা আছে কেমনে মৌলিক মানবাধিকারকে হস্তক্ষেপ করা যায়, কেমনে এটাকে ভায়োলেট করা যায়, কনস্টিটিউশনে ভায়োলেট করা যায়। আবার প্রধান বিচারপতি নিয়োগে আপনি প্রধানমন্ত্রী একটা কর্তৃত্ব দিয়ে রাখছেন। পুরো কনস্টিটিউশনটাকে এমন ভাবে ঢেলে সাজানো হয়েছে। 70 অনুচ্ছেদের কথা আমরা বলতেছি, 70 অনুচ্ছেদে প্রধানমন্ত্রী যে একক কর্তৃত্ব, এটার মধ্য দিয়ে তো একটা অথরিটেরিয়ান রেজিম প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে এখন কিভাবে বলবেন যে সংবিধানটা আসলে খুব ভালো, আইন খুব ভালো? মোস্তফা কামাল ভাই, ধন্যবাদ। বাস্তবতার কাছে কিন্তু আসতে হবে। আমরা আছি কিন্তু মাথা গুনি, আমরা মগজ গোনার দিকে এখনো আমরা যেতে পারিনি। সিফাত যথেষ্ট মেধাবী, মগজ খুব শার্প, পড়াশোনা আছে ব্যাপক,
মঞ্জু ভাই আমার কথা একটু কষ্ট পেয়েছেন এবং কষ্ট পাওয়াটা স্বাভাবিক। তো যেহেতু আমরা মাথার কাছে আছি, যখন মাথা গুনবো তাহলে মাথা কোন দিকে বেশি, প্রত্যেকটা মাথায় কিন্তু এক একটা পিপল, বারবার বলছি পিপলের কথা, কারো বক্তব্য কিন্তু অগ্রাহ্য করার মতো নয়। যেই পিয়ারের কথা বলা হচ্ছে, বিএনপি কিন্তু বাস্তবতা বোঝে। আপনি দেখেন প্রধান উপদেষ্টার সাথে যারা সফরে যাচ্ছেন ওখানে কিন্তু ছোট্টখাটো একটা পিয়ার আছে, বিএনপি 2 জন পাচ্ছে, জামাত 1 জন পাচ্ছে, এনসিপি 1 জন পাচ্ছে। আবার আমাদের সংসদে যে 50টা নারী আসন আছে ওখানেও কিন্তু পিয়ার আছে, এক ধরনের বোঝাপড়া আছে, কিন্তু মুখে আনতে আবার খুব একটা সহ্য হয় না। এবার যেহেতু তারা একটা প্রেশার দিচ্ছে, একটা প্রেশারে রাখা ভালো, বিএনপির মতো একটা বিশাল দল। আবার তারা যে আয়োজনটা করছে, জামাত ইসলামী, মঞ্জুবাইদের এবি পার্টি বা এনসিপি, এটা সম্পর্কে বিএনপি কিন্তু সচেতন। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি, তিনি আরও 1 বছর আগ থেকে সচেতন। তার এ পর্যন্ত 3-4টা বক্তব্য আছে সুনির্দিষ্টভাবে আগামী নির্বাচন নিয়ে, এটা স্পষ্ট করে তিনি বলছেন বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে যে কেউ যেন উৎসাহিত বেশি না হয়, উৎফুল্ল না হয়, সামনের নির্বাচনটা বড় কঠিন হবে। বিএনপি নেতাদের বুঝতেই পারছি, মানে তিনি বুঝতে পারছেন ওই যে সঠিকভাবে। আমরা জোট দিয়ে যে হিসাবটা করছিলাম ওই জোটটাও মনে হয় খুব একটা সহজ হবে বলে মনে হচ্ছে না এবার, মানে জোট সামনে এলেই যে আমলে সব- নিতে হবে, সবকিছু গ্রাহ্য বিলীন হয়ে করতে যাবে। হবে। হ্যাঁ, আবার এটাও যেহেতু খুব একটা সহজ হবে বলে মনে হচ্ছে জি না। অবশ্যই কঠিন, পরিস্থিতিটাই কঠিন। আবার যেহেতু নেপালের প্রসঙ্গ আসছে, সামনে যখন তাজা কোনো ঘটনা থাকে ওইটা কিন্তু কয়েকদিন নাড়াচাড়া হয়। তো নেপালের এবার যে আন্দোলনটা হয়েছে বা বিপ্লব হয়েছে ওইটাও কিন্তু ছাত্ররাই ছিল ফ্রন্টলাইনার। ওখানে কিন্তু এনসিপির মতো কোনো দল হয়নি, অথবা ওখানে কোনো মাস্টার আমি খোঁজা 1 মিনিট হয়নি। এখানে বলতে চাই, নাহলে জি, কথা একটু- হারিয়ে একটু- যাবে। ভাই, শেষ করে ফেলি। শেষ করে একটু 30 সেকেন্ড নিয়ে আসি তাহলে। ওখানে কিন্তু কোনো মাস্টার মাইন্ডের কথা তিনি বলেননি, যদিও ছাত্রদেরকে কিন্তু তিনি তার পাওয়ার ম্যানেজমেন্টে রেখেছেন। অর্থাৎ এই তফাৎটাও কিন্তু এখানে আলোচিত। তো হারিয়ে আবার না, আমি শেষ করে ফেলি, 30 সেকেন্ডে শেষ করে ফেলবো। যদি বিপ্লব হয়ে থাকে 5 আগস্ট, অভ্যুত্থান হয়ে থাকে, তারা হয়তো ওই সময় খেয়াল করেনি ওইভাবে। ওই অভ্যুত্থান অথবা ওই বিপ্লবটাই কিন্তু একটা সনদ, ওইটাই একটা সংবিধান, এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু যেহেতু আমি একটু আগে বলেছিলাম যে রাজনৈতিক অভিজ্ঞতা আর আন্দোলনের অভিজ্ঞতা ভিন্ন জিনিস, তাদের ওইটা মনে করতে করতেও কিন্তু অনেক সময় লেগেছে। ইফাতে জবাবটা নিয়ে ফিরবো আপনার কাছে। ওই যে নেপালের কথা যেটা বলছেন, দেখেন আজকেও রিপোর্ট আছে, রয়টার্সের রিপোর্ট আছে, নেপালের এই যে সুশীল কার্কি উনাকে নিযুক্ত করেছেন তারা ডিসকর্ড অ্যাপের মধ্য দিয়ে, ওখানকার যে সকল অভ্যুত্থানের তরুণ নেতারা ছিল তারা মিলে ভোট দিয়ে তাকে নিযুক্ত করছে। ফলে রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় রাজনীতিতে যে তরুণরা অংশগ্রহণ ছিল না এটা মোটেও সত্য না। আর দলের কথা যেটা বললেন, আমি কিছুদিন আগে চিলির একজন সাবেক মন্ত্রী আসছিলেন, জর্জিও জ্যাকসন, তিনি চিলির সাবেক সোশ্যাল ডেভেলপমেন্ট মিনিস্টার। উনি 2011 সালে চিলিতে যখন স্টুডেন্টদের অভ্যুত্থান হয়, আপরাইজিং হয়, এরপরে যে দলটা গঠিত হয়েছিল স্টুডেন্টদের, সেই দলের উনি পার্টি লিডার। ফলে পৃথিবীতে যতগুলো এই ধরনের অভ্যুত্থান হয়েছে, যতগুলো এই ধরনের আপরাইজিং হয়েছে, তার ফলে আপনি দেখবেন একটা ছাত্রদের, তরুণদের একটা দল হয় এবং তরুণদের একটা রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণ থাকে। এখন যারা তরুণদেরকে ভয় পায়, যারা মনে করে যে তরুণরা এই ধরনের ক্ষমতার প্রক্রিয়া অংশ হইলে, রাজনৈতিক প্রক্রিয়া অংশ হইলে তাদের হিস্সাটুকু কমে যাবে এবং তারা হচ্ছে কি অনিয়ম করতে পারবে না, তারাই শুধুমাত্র এটা নিয়ে বলে। আর আরেকটা কথা, উনি সর্বশেষ আমাকে মঞ্জু ভাইকে সময় দিতে জি হবে। জি সর্বশেষ যে পয়েন্টটা বলেছিলেন যে আমরা 72 সালের সংবিধানকে তো এখনকার পরিবর্তন করতে পারি না, বা অভ্যুত্থান নিজেই তো একটা সনদ, এটার জন্য দায়িত্ব বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোই তো প্রথম গিয়ে ক্যান্টনমেন্টে চলে গেছে, আমরা তো কেউ ক্যান্টনমেন্টে যাই নাই, স্টুডেন্টরা তো কেউ ক্যান্টনমেন্টে যায় নাই। তাহলে এখানে কারা সচেতন ভূমিকা পালন করছে, কারা প্রো পিপল ভূমিকা পালন করছে? স্টুডেন্টরা, রাজনৈতিক দলগুলো না। এই জিনিসটা একটা জানতে হবে সবাইকে। হ্যাঁ মঞ্জু ভাই, আমি বলেছিলাম যে 106 নিয়ে আপনার কাছে শুনবো। আচ্ছা, 106টা বলার আগে এই যে বিতর্কটাতে আমি একটু বলি, সেটা হচ্ছে যে দেখেন আমরা প্রায় সময় রেফারেন্স দিই নেপালে এটা হয়েছে, অমুক জায়গায় সেটা হয়েছে, কিন্তু আমরা ভুলে যাই যে নেপালে কি আপনার একেবারে ইমাম সাহেব থেকে শুরু করে স্পিকার, পার্লামেন্টের এমপি, ওসি, তারপরে চৌকিদার সব একসাথে পালিয়ে গেছে, আয়নাগর ছিল ওখানে, পালা যায় নাই তো। সুতরাং উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের 90-এর গণঅভ্যুত্থান আর এই আপনার 24-এর গণঅভ্যুত্থান তোর স্বরূপ একরকম না। আমরা যদি ওইটার সাথে মিলিয়ে বলি যে 90-এর গণঅভ্যুত্থানের পরে তো জাতীয় পার্টি নিষিদ্ধ হয় না, এখন কেন হবে, এই প্রশ্নটা তো মিলে না। আপনি একটার সাথে একটা মিলানোর ক্ষেত্রে তো একটা ভাবতে হবে যে কনটেক্সটটা কি। একটা গণহত্যার পরে পৃথিবীর কোথাও আপনি দেখবেন না সেই কনস্টিটিউশন এক্সিস্ট করেছে। ইভেন 90-এর গণঅভ্যুত্থানের পর, আমি এটা বহুবার বলেছি, 90-এর গণঅভ্যুত্থানের পরেও সাংবিধানিকভাবে ইলেকশন হয় নাই, সেখানে একটা কেয়ারটেকার সিস্টেমের মাধ্যমে ইলেকশন হয়েছে এবং এটাকে পরে বৈধতা দেওয়া হয়েছে। মঞ্জু ভাই সময় একেবারে সীমিত। আমি 106-এর কথাটা বলি। আজকে আমাদের দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি কথাটা তুলেছে। রাষ্ট্রপতির এখতিয়ার হচ্ছে 2টা বিষয় ছাড়া প্রত্যেকটা বিষয়ে উনি প্রধানমন্ত্রীর পরামর্শে কাজ করবেন। একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ আর একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ।
রাষ্ট্রপতি তাহলে যে রেফারেন্স চেয়েছেন সুপ্রিম কোর্টের কাছে, উনাকে কে পরামর্শ দিয়েছিলেন? তখন তো প্রধানমন্ত্রী ছিল না। কার পরামর্শে উনি এই 106 এ রেফারেন্সটা চেয়েছেন পিপলস উইল। পিপলস উইল এত পাওয়ারফুল, এত শক্তিশালী যে এটা কোনো সংবিধান কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করতে হয় না। আপনি এখন বাড়িতে আগুন লেগে গিয়েছে, আপনি লাফ দিলে আপনি পড়লে মাথা ভেঙে যাবে, আপনি জীবন হানি হতে পারে তো। আপনি লাফ দিলেন, আগুন হতে সেখানে আসলো না, মানুষ আপনাকে বললো যে তুমি লাফ দিয়ে মরতে গেলা কেন, আগুন তো তোমার রুমে লাগেই নাই। কিন্তু যদি আপনি আগুনে পড়ে যেতেন, মানুষ বলতো যে তুমি একটা লাফ দিয়ে হলে অন্তত তোমার পা ভাঙতো, তারপর তুমি জীবন পেতে পারতে। তাহলে আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি যেখানে আপনি আর এখন স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে নাই। এখন এই আমরা যদি এগুলোকে প্রশ্নবিদ্ধ করি এবং সংবিধান করি, সমাধান পৌঁছবে না। আমাদেরকে মনে রাখতে হবে সাংবিধানিকভাবে এই গণঅভ্যুত্থান হয় নাই, তার মানে এটা না যে সংবিধানকে আমি একদম মানবো না। যতটুকু পারছি জনগণের আকাঙ্ক্ষা দিয়ে ভাবতে হবে আসলে যে সংবিধান সংবিধানে কি লেখা রয়েছে সেটাকে গুরুত্ব না দিয়ে সংবিধান তো মানুষ একটা আকাঙ্ক্ষার জায়গা, তাই না? সেই জায়গায় আমার কথা হচ্ছে জুলাই সনদ যেহেতু আপনি আকাঙ্ক্ষা একমত হয়েছেন, এখন এটা বাস্তবায়ন এখন থেকে করে আপনি ইলেকশনে চলে যান, কোনো সমস্যা নাই। না গেলে ক্ষতিকার হবে, বিএনপির 1 নম্বরে হবে, জামাতের হবে, এনসিপির হবে, আমাদেরও হবে। কিন্তু কথা হচ্ছে শেষে আপনারা শুধু আফসোস করবেন, কোনো লাভ হবে না। ছাড়তে হচ্ছে। আলোচনা তো মুলতবি, নিশ্চয়ই সামনে আমরা যখন শুরু হবে আমরা আলাপ করতে সুযোগ পাবো আবারও। দর্শক, শেষ করছি এখন। প্রকাশ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।